নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর সরকারের। এডিপির 18% বরাদ্দ 15টি প্রকল্পে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। অর্থনীতির মৌলিক রূপান্তরে আগামী অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ 46,821 কোটি টাকা। প্রথমবারের মতো যুক্ত হয়েছে কৃষক কার্ড, মৎস্য বীমা স্কিম। বরাদ্দের যথাযথ ব্যয়ের তাগিদ। বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে স্বস্তির বার্তা দিলেও ভিন্ন চিত্র রাজধানীর বাজারে। ডালের দামে উত্তাপ, এক রাতেই বেড়েছে কেজিতে 5 থেকে 20 টাকা। ঊর্ধ্বমুখী চিনি ও চালের দর। কৃষি শিল্পে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি রংপুর অঞ্চলের মানুষের। নৌবন্দরের বিকাশ চায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চল। সিলেটকে বাণিজ্যিক হাব করার তাগিদ। এবং অকাল বন্যায় ফসল ডুবিতে সরকারি সহায়তা না পাওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের কৃষকদের। ব্যাপক অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। 2026-27 অর্থ বছরের এডিপিতে নতুন কোনো মেগা প্রকল্প নেয়নি সরকার, বরং চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেবায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এডিপির প্রায় 18% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 15টি মেগা প্রকল্পে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের এডিপিতে 15টি বৃহৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 53,622 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে 15,499 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 5,488 কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি 68% বেশি এবং 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য সরকারের। দ্বিতীয় সর্বোচ্চ 7,350 কোটি টাকা বরাদ্দ পেয়েছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন 1। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটে বর্তমানে ভূমি উন্নয়ন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে। 2030 সালে প্রকল্পের কাজ শেষ করে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্প পেয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে 4,839 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 4 গুণের বেশি। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্পটির। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমআরটি লাইন 5 প্রকল্পে। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটের জন্য বরাদ্দ প্রায় 5 গুণ বাড়িয়ে করা হয়েছে 3,910 কোটি টাকা। এদিকে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন 6 প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। আগামী অর্থ বছরে প্রকল্পটির জন্য রাখা হয়েছে 1,900 কোটি টাকা। লক্ষ্য স্বল্প সময়ে যাতায়াত স্বস্তিদায়ক করতে দ্রুত কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম চালু করা। বিশ্লেষকরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে থাকলে ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক সুফল পেতেও দেরি হয়। তাই চলমান প্রকল্প দ্রুত শেষ করে জনগণের সেবায় আনার উদ্যোগ সময় উপযোগী। এটা দেরি করলে আমাদের কস্ট ওভাররান হবে, সেক্ষেত্রে তখন এটা দেশের বড় ক্ষতি হবে। তো সরকার সেটা চায়নি। একদিকে হচ্ছে যে ক্ষতি, সেখান থেকে দূরে থাকা এবং একই সঙ্গে সময় মতো এটাকে বাস্তবায়ন করা। আগামী অর্থ বছরের মধ্যে আমরা যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন উন্নয়ন সহযোগীরাও তখন কিন্তু আশ্বস্ত হবেন এবং একই সঙ্গে যে অর্থের সঠিক ব্যবহার সেটাও নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতায় নতুন গতি আসবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মৌলিক রূপান্তর আনতে আগামী অর্থ বছরে সরকার কৃষি খাতে বরাদ্দ দিয়েছে 46,821 কোটি টাকা। এর মধ্যে প্রথমবারের মতো কৃষক কার্ড, মৎস্য বীমা স্কিম, বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণ ছাড়াও রাখা হয়েছে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ যাই হোক, কৃষির উন্নয়নে দরকার বাজেটের যথাযথ বাস্তবায়ন। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিলেও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থ বছরের মূল বাজেট থেকে বরাদ্দ কমেছে 553 কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের তুলনায় বেড়েছে 1,032 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%।
বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে 100 উপজেলায় 42,05,000 কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,062,50,00,000 টাকা। এছাড়া সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণের প্রতিও জোর দিচ্ছে সরকার। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পতনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জাল জলাতার এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। কৃষির উন্নয়ন টেকসই করতে উন্নত বিপণনের ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ারও পরামর্শ দেন খাত বিশ্লেষকরা। খাদ্য বান্ধব কর্মসূচির ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এবার আগামী অর্থবছরের কৃষি খাতের বাজেট বিশ্লেষণে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা গতকাল দেখলাম দেশের 55তম বাজেট উত্থাপন হলো। সেখানে আমরা দেখলাম যে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে কৃষির জন্য মূল বাজেট থেকে বরাদ্দ কমেছে 553 কোটি টাকা। তবে সংশোধিত যে বাজেট ছিল 2025-26 অর্থ বছরের, সেখানের তুলনায় 1032 কোটি টাকা বেড়েছে। এই বরাদ্দটাকে কিভাবে আপনি দেখছেন? দেখেন, এইবারের বাজেট একটা সম্প্রসারিত বাজেটটা যে প্রবৃদ্ধি, এটা প্রায় 19%। তো মোট বাজেট যেখানে 19% বেড়েছে, সেখানে কৃষি বাজেট আপনি যে সংখ্যাটা বললেন, তাতে করে কৃষি বাজেট বেড়েছে 1.2%। তো মোট বাজেট যখন এত বেশি করে বাড়ে আর কৃষি বাজেট যখন খুব প্রবৃদ্ধির খুব ইনসিগনিফিক্যান্ট, কাজেই কৃষি বাজেট খুব বেড়েছে এটা বলা যাবে না। দ্বিতীয়ত, এখন তো ইনফ্লেশন রেট 9%। তো যেখানে ইনফ্লেশন রেট 9%, 1-2% বাজেট বৃদ্ধি, এটা ইনসিগনিফিক্যান্ট বলাই যৌক্তিক। আর ভর্তুকির ক্ষেত্রে দেখা যায় যে 240 কোটি টাকা গত বছরের তুলনায় কমে গেছে। আসলে এবারের পরিস্থিতিটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা হলো এই যে আমরা তো আবহাওয়ার বৈপরীত্যের প্রতি খুবই ভালনারেবল, এবং এবছর বোরো ধানের উৎপাদন হ্রাস পেয়েছে। তার প্রধান কারণ হলো যে হাওড়ে বন্যা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং এটা কৃষি খাতেই সবচেয়ে বেশি। আর বৈশ্বিকভাবে যেই সংঘাত সৃষ্টি হয়েছে, তাতে করে কৃষির উপকরণ, বিশেষ করে ফার্টিলাইজার, তারপরে তেল, যেটা আমরা ইরিগেশনের জন্য ব্যবহার হয়, অন্যান্য যন্ত্রায়নের জন্য ব্যবহার হয়, এগুলোর দাম প্রচুর বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে কৃষিতে বাজেট বৃদ্ধি পাবে, যথেষ্ট পরিমাণে বাজেট বৃদ্ধি পাবে বা ভর্তুকি বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তো যতটা এক্সপেক্টেড ছিল ততটা না। তবু যেই কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এগুলো ভালো, যেমন কৃষক কার্ডের কথা বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, যেটা গ্রামের মানুষও উপকৃত হবে। তারপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। এগুলো ভালো উদ্যোগ। আপনার মৎস্য বিমার কথা চালু করার কথা বলা হয়েছে। এটা শুধু মৎস্য বিমা না, আসলে এটা সার্বিকভাবে কৃষি বিমা, পশু বিমা, এই সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত। তো যেটুকু উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো মোটামুটি ভাবে ভালো। কৃষক কার্ডের কথাই যদি আসি স্পেসিফিক্যালি, এই কার্ডের কারণে কৃষকরা আসলে এখানে বলা হয়েছে যে কৃষক কার্ডের জন্য 10টা সুযোগ সুবিধা পাবে। এর মধ্যে সবচেয়ে বড় হলো যে ভর্তুকি মূল্যে যে
কৃষি উপকরণ, ফার্টিলাইজার, বীজ, এইগুলো সুযোগ সুবিধা পাবে। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে কৃষকদেরকে অনেক সময় প্রণোদনা, নগদ প্রণোদনা দেওয়া হয়, নগদ সহায়তা দেওয়া হয়। যার কৃষক কার্ডধারী যারা আছে সেই তাদেরকে নগদ প্রণোদনা সরকার যখন যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবে নগদ প্রণোদনাটা পাঠিয়ে দিতে পারে। তো কৃষক কার্ড দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো ফেজ ওয়ে, সারা দেশে তো একসঙ্গে হচ্ছে না। এবার কিছু হবে, সামনের বছর কিছু হবে, ওভার দি নেক্সট 5 years এই কৃষক কার্ড সারা বাংলাদেশে সম্প্রসারিত একসঙ্গে হবে। সব কৃষক সহায়তাটা পাচ্ছে পাচ্ছে না। একদিকে যখন কৃষক এই সহায়তা পাচ্ছে, কার্ড পাচ্ছে, অন্যদিকের কৃষক তাকিয়ে আছে তাদের দিকে আমরা কখন পাবো। তবু এই কৃষক কার্ড যারা পাচ্ছে না তাদের জন্য জাতীয় পরিচয়পত্র আছে, সেটার মাধ্যমেও কৃষক কার্ডের মোটামুটিভাবে এই সময়ে যতক্ষণ পর্যন্ত ইন্টারিম পিরিয়ড, যতক্ষণ কৃষক কার্ড না পায় জাতীয় পরিচয়পত্র দিয়েও তারা কাজ সারাতে পারবে। তো এই কৃষক কার্ড এটা প্রয়োজনীয়, কিন্তু বেশ সময় নেবে। এটা সারা বাংলাদেশে সব কৃষকদের কাছে পৌঁছে দিতে সময় নেবে। তো এখানে কিছু কিছু এখন ব্যাপারটা চিন্তা করতে হবে যে এখন আমাদের ইনফ্লেশনটা খুব হাই এবং খাদ্য মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি। গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি বাংলাদেশে এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, এবং বিশ্বব্যাংকের লাল তালিকাভুক্ত বাংলাদেশ গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতির, উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কৃষির উৎপাদন না বাড়িয়ে কোনো একটু যদি একটু সম্পূরক প্রশ্নই করি এটার সাথে, যে খাদ্য উৎপাদনের যদি নিশ্চয়তা দিতে চাই, খাদ্য নিরাপত্তা যদি দিতে চাই, কৃষিতে জোর দিতে হবে। যে বরাদ্দটা এবছর কৃষি খাতে দেওয়া হয়েছে, আবার মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কতটা সম্ভব এভাবে? দেখেন, মূল্যস্ফীতিকে যদি 7.5% মধ্যে নিয়ে আসতে হয় তাহলে খাদ্য মূল্যস্ফীতিটাকে অবশ্যই কমাতে হবে। আর খাদ্য মূল্যস্ফীতিকে যদি কমাতে হয় তাহলে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। এবং উৎপাদন যদি আমরা দেখি গত 2-3 বছর উৎপাদন খুব একটা বাড়ছে না, একটা বন্ধ্যাত্ব বলা যায়। গত বছর খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2.42% হারে। এই বছর যেটা বলা হচ্ছে যে 2.72%। তো এই যদি আমাদের উৎপাদন বৃদ্ধির গতি হয়, এটা কিন্তু গত 54 বছর ধরে আমরা যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এটা 3% বা তার চেয়ে বেশি লং টার্ম গ্রোথ ট্রেন্ড। তো সেটার থেকে বিচ্যুত, এবং এবার গত 2 বছর ধরে কম। কাজে এখানে কৃষকের সহায়তা যেমনি বাড়ানো দরকার, তেমনিভাবে যে সহায়তাটা আছে সেটা কিভাবে ইফেক্টিভলি কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সেটারও ব্যবস্থা নেওয়া দরকার। এবং সেটা যদি করা যায় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন যদি বৃদ্ধি পায় অবশ্যই খাদ্য মূল্যস্ফীতিটা হ্রাস পাবে, এবং খাদ্য মূল্যস্ফীতি হ্রাস পেলে আমাদের যে সাধারণ মূল্যস্ফীতি এটা অবশ্যই, এবং 7.5% নিয়ে আসা সম্ভব। কিন্তু বর্তমানে যেইভাবে বাজেট সম্প্রসারিত হয়েছে এবং সেইভাবে যদি ট্যাক্স কালেকশনটা যদি না হয় এবং সরকারের আয় যদি সেভাবে না হয় তাহলে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ বেশি নিতে হবে, এবং ব্যাংকিং সিস্টেম থেকে যখনই ঋণ বেশি নেবে তখনই এটা ইনফ্লেশনের কে সহায়তা করবে। তো এই জিনিসগুলো সরকারকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হলো যে সরকার কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছে। যেমন আপনি কিছুক্ষণ আগেই আমি দেখেছি যে বলা হচ্ছে যে বাজারের অবস্থা, সাধারণ নিত্যপণ্যের দাম যাতে করে কমে তার জন্য বাজেটে কিন্তু বলা হয়েছে যে উৎসে কর, কৃষি পণ্য থেকে শুরু করে উৎসে কর যেখানে 1 থেকে 5% আছে এগুলো বাদ দিয়ে 0.5% প্রস্তাব করা হয়েছে। তো এটা হলে তো সাধারণত দাম কমার কথা, কিন্তু আমরা যেটা দেখছি গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে সরকার উইথ গুড ইন্টেনশন তার ট্যাক্স কমিয়ে দেয়, তারপরে ভ্যাট কমিয়ে দেয়, কিন্তু তার প্রভাব আমাদের কনজিউমার যারা আছে তাদের কাছে গিয়ে পৌঁছায় না।
সেক্ষেত্রে একটা বিষয় হয়, যেসব বিষয়ের দাম বাড়ার কথা সেটা ঠিকই বাড়ে, কিন্তু যেটা কমার কথা সেটা কমে না। সেটা কমে না, এবং একবার বাড়লে সেটা ওই বাড়ার মধ্যেই থাকে। একদম। তো আমাদের গত কয়েক বছর গত বছরও দেখা গেছে যে সারা পৃথিবীতে খাদ্যশস্যের দাম কমেছে, কিন্তু বাংলাদেশের খাদ্যশস্যের দাম কমে নাই, বাড়ছে। এই যে কিছুদিন ধরে খাদ্যশস্যের দাম এই গত এক সপ্তাহ ধরে 4-5 টাকা প্রতি কেজি চালের দাম বেড়ে গেছে। এটা তো বোরো মৌসুম, তো বোরো মৌসুমে কিছু উৎপাদন কম হতে পারে, কিন্তু এখন তো সরবরাহ সংকট নাই, চালে প্রচুর চাল সরবরাহ হয়েছে। তো সেই ক্ষেত্রে তো দাম বাড়ার কথা না। তাইলে এটা কারা করে? যাদের কাছে বেশি মজুদ আছে, এখন ব্যবসায়ীদের কাছে চাল মজুদ আছে, বাজারটা নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা, কাজেই সেক্ষেত্রে চালের দাম বাড়ছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একদম ছোট করে শেষ সময় 1 মিনিটে জানতে চাইবো, বাজেট যেটা বরাদ্দ হলো সেটার যথাযথ বাস্তবায়ন বা সুষম বন্টনটা কিভাবে সম্ভব? দেখেন, বাজেট যেটা হয়েছে মানুষে বলছে সম্প্রসারিত বাজেট, কিন্তু আমি মনে করি যে আমাদের যে জনসংখ্যা, একটা বিশাল জনসংখ্যা, সুতরাং এখানে একটা বিশাল বাজেট দরকার। তো বাজেটটা যাতে করে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়টাতে সেইটার ব্যবস্থা করতে হবে, এবং সরকারকে সেটা সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আগামী অর্থবছরের কৃষি খাতের বাজেট নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। বাজেট পরবর্তী বাজার পরিস্থিতির সবশেষ জানাতে এবার রাজধানীর কারওয়ান বাজার আছেন সহকর্মী অন্তরা সেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল সংসদে উত্থাপিত হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে নিত্য প্রয়োজনীয় প্রায় 60টি পণ্যের দাম কমার সম্ভাবনার কথা কিন্তু জানানো হয়েছে। তবে বাজার ঘুরে দেখা গেছে যে নিত্য পণ্যের দাম কমার যে সম্ভাবনার কথা বলা হয়েছে সেই প্রভাব কিন্তু বাজারে পড়েনি, বরং দাম বেড়েছে মুরগি, ডাল, চিনি সহ সব ধরনের চালের। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। বাজার ঘুরে দেখতে পেয়েছি দানাদার পণ্যের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। যেমন মুগ ডালের দাম বেড়েছে, মসুর ডালের দাম বেড়েছে। মুগ ডাল, যেটি মোটা মুগ ডাল, যেটি আগে ছিল 90 টাকা, সেটি কিন্তু বর্তমানে 105 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যে চিকন মুগ ডাল ছিল 140 থেকে 150 টাকা, সেটি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। ছোলার দাম কিন্তু 5 থেকে 10 টাকা বেড়েছে, ছোলা বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজিতে। মসুর ডালের দামও কিন্তু বেড়েছে, আগে যে মসুর ডাল ছিল 80 থেকে 85 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। খোলা চিনির দাম কেজিতে 5 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 110 টাকায়। অর্থাৎ গতকাল বাজেটে যেসব জিনিসের দাম কমার সম্ভাবনার কথা বলা হয়েছে সেসব জিনিসের দাম কিন্তু আজকে বাজারে বাড়তি। বলা যায় যে দোকানদার ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে গেল 2-1 দিনের মধ্যেই কিন্তু এই দাম কিন্তু বেড়েছে। গেল সপ্তাহেও কিন্তু এই দাম বেশ কম ছিল। এদিকে চালের বাজারের কথা যদি বলি, চালের দাম কমার কথাও কিন্তু বলা হয়েছে বাজেটে। সেখানে কিন্তু চাল ব্যবসায়ীরা বলেছেন ঘোষণা যদি চালের দাম কমার কথার ঘোষণা যদি আসেও সেটি যদি কার্যকর হতে কিন্তু বাজারে প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগবে। তবে চালের দাম কিন্তু চড়া, গেল 2 সপ্তাহ থেকেই চড়ে আছে বাজার। এ সপ্তাহেও কিন্তু নতুন করে 1 থেকে 2 টাকা দাম বেড়েছে প্রতি কেজিতে। সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু পোলাও চালের দাম, কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। গেল সপ্তাহে ছিল কিন্তু 140 টাকা, অর্থাৎ পোলাওয়ের চালের দাম কিন্তু সব থেকে বেড়েছে। পোলাও চালের দাম কিন্তু 20 টাকা পর্যন্ত বেড়েছে। আবার অন্যান্য চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। এক সপ্তাহে সব ধরনের চালের দাম 1 থেকে 2 টাকা বেড়েছে। 50 কেজির মিনিকেট চালের বস্তা কিন্তু সপ্তাহ ব্যবধানে বেড়েছে 100 টাকা। আর 28 চালের বস্তা কিন্তু 50 কেজির বস্তায় কিন্তু দাম বেড়েছে 50 টাকা। আবার তবে সপ্তাহ ব্যবধানে কিন্তু ব্রয়লারের দাম অপরিবর্তিত রয়েছে, 160 টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লারের। তবে সোনালির দাম কিন্তু প্রায় 30 থেকে 50 টাকা বেড়েছে। গেল সপ্তাহে যে সোনালি ছিল 300 থেকে 320 টাকা, সেই সোনালি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 350 টাকা, অর্থাৎ মুরগির দাম বেড়েছে। আবার লেয়ার মুরগি কিন্তু গেল সপ্তাহে ছিল 350 টাকা, সেই লেয়ার মুরগি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 370 থেকে 380 টাকায়। অর্থাৎ দাম কমানোর যে কথা বাজেটে বলা হয়েছে সেই দাম কমানোর প্রভাব কিন্তু এখনই পড়ছে না বাজারে, বরং ঊর্ধ্বমুখী রয়েছে বাজার। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা সেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় কথা বলছেন সিপিডি নির্বাহী পরিচালক
ডক্টর ফাহমিদা খাতুন, সরাসরি যাচ্ছি সেখানে। তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়, আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের 32%, বর্তমান অর্থ বছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এইটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে 31.5%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরও অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে। এই বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি পূরণ হবে, এটা 47.7%। তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এ প্রথম অর্থ বছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। আর রেভিনিউ মোবিলাইজেশন, রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বরাবরের মতো যেটা দেখছি যে বড় একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, বড় লক্ষ্যমাত্রার পাশাপাশি সেখানে আসলে আহরণটা অনেকখানি হয় না এবং দেখা যাচ্ছে যে 2027 অর্থ বছরে আপনারা জানেন ইতিমধ্যে 6,95,000 কোটি টাকা সেটা প্রাক্কলন করা হয়েছে। 2026-এর যে রিভাইজ বাজেটে সেটা 2026-এর বাজেটে সেটা 5,88,000। তো এখন এখানে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে 2027-এ 18.2%। আমরা যেটা হিসাব করেছি যে 2026-এর যে আহরণ হওয়ার কথা, আমরা গত অনেক বছরের ট্রেন্ডগুলা দেখে যে অ্যানালিসিসটা আমরা করে থাকি, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে 4,50,000 কোটি টাকা 2026-এ আহরণ হবে। সেটা যদি হয় তাহলে এই যে 2027-এর জন্য লক্ষ্যমাত্রাটা দেওয়া হলো, সেটা পূরণ করতে হলে বাড়তে হবে 54.4% প্রবৃদ্ধিটা হতে হবে, যেটা বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয়, তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। আর এখানে পাবলিক এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, অর্থাৎ সরকারি ব্যয় কোন কোন খাতে আছে, সেখানে যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা এই স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষা এবং কল্যাণ, এই খাতেই কিন্তু যে পরিবর্তনটা, সেখানে পরিবর্তনগুলো বেশি হয়েছে, ইতিবাচক। কয়েকটা খাতে কমেছে। আর পাবলিক সার্ভিস সেক্টরের ক্ষেত্রে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় কথা বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উপদেষ্টা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ। আর জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি কেনার উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান তিনি। কৃষিখাতে বরাদ্দ, শিল্প কারখানা চায় রংপুর অঞ্চলের মানুষ। নৌবন্দরে শিল্পের বিকাশ চায় চট্টগ্রাম ও খুলনা অঞ্চল।
বাজেটে সিলেটে বাণিজ্যিক হাব চায় ব্যবসায়ী নেতারা। রাজধানীর পাশাপাশি অঞ্চল ভিত্তিক উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষিখাত বাঁচলে বাঁচবে দেশ, একথা সবাই জানে বোঝে, তারপরও উপেক্ষিত কৃষক। তাদের হাড় ভাঙা খাটুনিতে প্রতি বছর বাড়ছে ধান, গম, সবজি সহ খাদ্যপণ্যের উৎপাদন, যার মাধ্যমে সচল দেশের অর্থনীতির চাকা। অথচ প্রতিবারই বাজেটে উপেক্ষিত থাকে কৃষিখাত ও এর সঙ্গে জড়িতরা। তবে এবারের বাজেটকে কৃষি বান্ধব হিসেবে দেখতে চান উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাই বাজেটে রংপুর অঞ্চলের কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি এখানকার কৃষকদের। তারা বলছেন, শিল্পায়নের অভাবে এই অঞ্চলে বেড়েছে দারিদ্রতা ও কর্মহীনের সংখ্যা। কর্ম কমে গেছে, আয় মাছের কম, সংসার চলে না। জিনিসপত্রের দাম কমলে তো খুশি থাকবো, আর জিনিসপত্রের দাম না কমলে তো কেমনে খুশি থাকবো। এদিকে বাজেটকে স্বাগত জানালেও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি খুলনাবাসীর। দুর্ভোগে বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দাদের জন্য আরো বেশি বরাদ্দ দাবি বাসিন্দাদের। খুলনা তো আমাদের নিচু অঞ্চল, অবহেলিত অঞ্চল। খুলনার মানুষের জন্য আসলে বরাদ্দ খুব একটা প্রচুর বলা চলে না। আমরা চাই যেভাবে দ্রব্যমূল্যের জিনিসগুলা যাতে কম থাকে, ভালোভাবে থাকতে পারি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সিলেটবাসী। তাদের প্রত্যাশা, বাড়তি বরাদ্দের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ ও সামাজিক খাতে গতি আসবে। নতুন সরকারের নতুন একটা বাজেট, আমরা মনে করি সমস্যা সমাধানের উত্তরণের একটা বাজেট। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি পেয়েছে, এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আশাবাদী আমরা এদেশ এই বর্তমান সরকারের এই বাজেটের মধ্যে দিয়ে বাংলাদেশ আরো অগ্রগতির দিকে যাবে। তবে বর্তমান সরকারের প্রথম বাজেটকে জনকল্যাণমুখী বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বাজেটের আকার যেভাবে বাড়িয়েছে সেটা অবশ্যই জনকল্যাণে এবং অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্য নিরসনের একটা স্পষ্ট চিন্তাভাবনা সেখানে তারা বাজেটের মধ্যে রেখেছে। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটটা গণমুখী, মানুষের জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প রয়েছে। বাজেটে সরকারের কৃষি বান্ধব পদক্ষেপকে স্বাগত জানালেও অঞ্চলভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বর্ষার পানি না আসায় পর্যটক শূন্য কিশোরগঞ্জের নিকলির হাওর নতুন পানির অপেক্ষায় হাজার হাজার নৌকার মাঝি। পর্যটক না থাকায় হাওরের ঘেরা উত্তরা নদীর তীরে নৌকা দিয়ে অলস সময় পার করছেন মাঝিরা। পুরাতন নৌকা মেরামত ও রং করার কাজ করছেন অনেকেই। তবে আসন্ন পর্যটন মৌসুম ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর প্রেমী পর্যটকদের বহন করতে কিশোরগঞ্জের নিকলি উপজেলার মোহরকোনা বেড়ি বাঁধ এলাকায় ঘোড়া উত্তরা নদীর তীরে সারি সারি নৌকা। কিন্তু যাদের জন্য এমন আয়োজন দেখা নেই তাদের, তাই ঘাটে নৌকায় বসে অলস সময় পার করছেন মাঝিরা। ক্যালেন্ডারের পাতায় আর একদিন পরই বর্ষাকাল শুরু। এই সময়টাতে হাওরে থই থই পানি থাকার কথা, কিন্তু এবার হাওরে বর্ষার পানি আসেনি এখনো। বর্ষা মৌসুম ঘিরে প্রতি বছর নিকলি হাওরে লাখো পর্যটকের ঢল নামে। নিকলি উপজেলার সদরের বিভিন্ন এলাকায় ছোট ছোট নৌকা ভাড়া করে ঘুরেন পর্যটকরা। নৌকাগুলি ঠিকঠাক করে শুরু করছি, খাওয়া শেষ হয়েছে, অনেক পানির জন্য আমরা অপেক্ষা বসে রয়েছি। পানি না আসার কারণে কোনো পর্যটক নাই, আমরা বর্তমানে নৌকায় বসে সব মাঝির আড্ডা মারতাছি। নাও 30 লাখ টাকা তিনটা নাও, এছাড়া কোনো আমরা পুঁজি আছে। দুটো নৌকা প্রায় 10 লক্ষ টাকা খরচ কিস্তি। এখন কিস্তি বুঝাইতে পারি না, মানে পর্যটনের যে লোক এখন আসে না। তবে হাওরে পানি বাড়ার সঙ্গে পর্যটকের ঢল নামবে বলে আশা স্থানীয় প্রশাসনের। আর পর্যটকদের সদরে বরণ করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। যাতায়াত, আবাসন, খাবার ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। হাউস বোটের যে ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো এখনো নির্ধারণ করিনি, সহসাই আমরা সেটা করব। প্রশাসন এবং স্থানীয় থানা পুলিশের যিনি অফিসার ইনচার্জ আছেন, আমরা আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সমন্বয় আছে। তারা সুষ্ঠুভাবে পর্যটনের স্বাদটা ভোগ করতে পারে, তার আলোকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। আর এই পর্যটন ঘিরে প্রায় 2 মাসে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন অন্তত 20,000 মাঝি। সময় সংবাদ, কিশোরগঞ্জ।
অকাল বন্যায় ফসল ডুবিতে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের মিঠামইনের কৃষকরা সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী কৃষকরা বলছেন, সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে মাঠ প্রশাসন। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওর। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। দেখা দেয় মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পাশে দাঁড়ায় সরকার। মিঠামইনের গোপদিঘি এলাকার চাষিদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশের নাম নেই সরকারি সহায়তার তালিকায়। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত অনেকেই আদৌ কৃষিকাজ করেন না। সরকার যে ভর্তুকি দিছে আমরা এই অসহায় দুরগ্রস্ত কৃষকের জন্য দিছে, কিন্তু আমরা তা পাই নাই। 100% জমি করে না, এর নাম অধিকাংশ আমরা পাইতেছি সিরিয়ালে। তখন আমি নাম লয়ে গেছিলাম ডিএসের দ্বারে, তার 8টার দরবার আমি বাহির রাখছি, তারপরে আমার নামটা দিল না। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা পাওয়া যায় যেটা অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে অকাল বন্যায় প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির 43তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহির। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইমাম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ সহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।